এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। পিচ্ছি, তোমার গলার সেই লকেটটা কই? মো এক লহমায় চমকে উঠল। রুমের শান্ত পরিবেশ যেন থমকে গেল। সে তো এই প্রশ্নটাকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল। লকেটটা কখন কোথায় হারিয়ে গেছে সে নিজেও জানে না। মানুষটা নিজের পছন্দের জিনিস তাকে স্পেশালভাবে উপহার দিয়েছিল, আর সেটা হারিয়ে গেছে শুনলে ও যা নিশ্চয়ই কষ্ট পাবে। ভয়ে মো একদম চুপ মেরে মাথা নিচু করে রইল। উজান সব বুঝতে পেরে উঠে বসলো এবং মুয়ের ফর্সা মুখটা আলতো করে টেনে দিল। শান্ত স্বরে বলল, লকেট হারিয়েছে বলে কি কেউ এভাবে চুপ করে মাথা নিচু করে রাখে? একটা হারিয়েছে, 10টা নতুন কিনে দেব। এর জন্য এত সুন্দর মুডটা অফ করবে না? আবার কিনে দেবেন? কিন্তু ওটা তো আপনি স্পেশাল ভাবে গিফট করেছিলেন। ওটাতে তো আপনার নামের প্রথম অক্ষরটাও খোদাই করা ছিল। উজান বাঁকা হাসলো। মুয়ের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে গাঢ় কণ্ঠে আওড়ালো, আবার কিনে দেব। তাছাড়া তোমার এই মাথা থেকে পা অবধি অন্য কারো দেওয়া কোনো জিনিস কি পরার পারমিশন এই উজান চৌধুরী দিয়েছে? না তো। এমনকি তোমাকে পুরোপুরি নিজের করে স্পর্শ উজান চৌধুরী করেছে। ওটাই কি তোমার জন্য সবচেয়ে স্পেশাল গিফট নয়, মিসেস চৌধুরী? বুকে লজ্জায় লাল হতে দেখে উজান মনে মনে মুচকি হাসলো। তারপর ইশারায় পাশে টেবিলে রাখা নিজের লেদার ওয়ালেটটা চেক করতে বলল। মৌ অবাক চোখে উজানের দিকে তাকিয়ে ওয়ালেটটা হাতে নিয়ে খুলল। ভেতরে উজানের নিজের হাসি মুখের ছবির পাশে নিজের ছবি দেখতেই তার ঠোঁটের কোণে পরম তৃপ্তির এক ফালি হাসি খেলে গেল। উজান ময়ের আরো গা ঘেঁষে বসলো, কানের কাছে মুখে নিয়ে ফিসফিসে আওড়ালো, ভালোবাসি আপনাকে, আর আমার ভালোবাসাকে সযত্নে সামলে রাখার পুরো দায়িত্বটা কিন্তু আমার নিজেরই। উজানের মুখ থেকে এত গাঢ় ভালোবাসার প্রকাশ শুনে মুখ ক্ষণিকের জন্য বিমোহিত হয়ে গেল। কিন্তু তখনই উজানের সরায় ওয়ালেটের ভেতরের গোপন পকেটটার দিকে তাকাতে বলল। মৌ কৌতূহল নিয়ে পকেটটা খুলতেই খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। সেখানে চকচক করছে তার সেই হারিয়ে যাওয়া লকেটটি। আনন্দের অতিশয্যে কোনো কিছু না ভেবেই মৌ উজানের গলায় 2 হাত জড়িয়ে ধরে তার গালে একটা চুমু বসিয়ে দিল। উজান মৃদু হাসলো, আর নিজের এমন কাণ্ডে পরক্ষণেই চরম লজ্জায় লাল হয়ে গেল মৌ। তবে সেসব লজ্জা একদিকে সরে রেখে সে চিৎকার করে বলে উঠল, লকেট পেয়ে গেছি প্রফেসর সাহেব, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার লাইফের বেস্ট অফ দ্য গিফট। উজান অত্যন্ত শান্ত চোখে ময়ূর দিকে তাকিয়ে রইল। একদম ধীর কণ্ঠে শুধালো, কোথায় পেলাম সেটা জিজ্ঞেস করবে না পিচ্ছি? পেট পেট চোখে উজানের শান্ত মুখের দিকে তাকালো। মাথা দুলিয়ে হালকা স্বরে জিজ্ঞেস করলো, কোথায় পেলেন আপনি? ঠিক যেখানে আজ দুটো ছেলেকে নৃশংসভাবে মার্ডার করা হয়েছে। উজানের মুখ থেকে কথাটা শোনা মাত্রই ময়ূর বুকের ভেতরটা যেন ধক করে উঠল। তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। সে বনের ভেতর অত তাড়াহুড়োই যে এক পর্যায়ে তার গলার লকেটটি ছিঁড়ে মাটিতে পড়ে গিয়েছিল সেটা খেয়ালই নেই। মুখটা ধরধর করে কাঁপতে লাগলো। কিন্তু উজানের সামনে সে কীভাবে নিজেকে সামলাবে ভেবে পেল না। ঠিক তখনই মেঘের গর্জনের মতো উজানের গম্ভীর আওয়াজ তার কানে বিঁধল। মার্ডারটা করেছো ওই জানোয়ার দুটোকে? মোর থমকে গেল। সে ভয়ে ফ্যাকাশে চোখে উজানের দিকে এক পলক তাকিয়েই দ্রুত চোখ নামিয়ে নিল। এই মানুষটার দেখানো চোখের দিকে চেয়ে মিথ্যা বলার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই তার নেই। তাই মাথা নিচু করে কাপা গলায় আত্মরক্ষার চেষ্টা করলো। আমি কেন ওদের মার্ডার করতে যাব? তাছাড়া আমি তো সামান্য একটা মেয়ে। একটা মেয়ে হয়ে কিভাবে দুটো ছেলেকে এভাবে মেরে ফেলা সম্ভব বলুন? দ্যাটস গুড যুক্তি, মিসেস চৌধুরী। উজান ঠোঁটের কোণে এক রহস্যময় ও হিংস্র হাসি ঝুলিয়ে আরেকটু ঘনিষ্ঠতা বাড়িয়ে বসলো। তবে আপনি একটা মারাত্মক ভুল করে ফেলেছেন। আপনি কি জানেন, খুনি যতই চালাক হোক না কেন, অকুস্থলে সে কোনো না কোনো প্রমাণ রেখেই আসে। আর আপনি তো কেবল এক ইমোশনাল নবাগত খুনি। মো অসহায় চোখে ওজানের দিকে তাকালো। ওজান অনামিকা আঙ্গুল দিয়ে মোর চিবুকটা ধরে মুখটা উপরে তুলে মৃদু স্বরে বলল, আপনি হয়তো ভেবেছিলেন নদীর তীরে পানি আর কাদায় সব প্রমাণ মুছে গেছে, তাই না? কিন্তু শুনুন,
ঘটনাস্থলে আপনার জুতোর ছাপ স্পষ্ট পাওয়া গেছে। আপনার মাথার দুটো ছিঁড়ে যাওয়া চুল আমি সেখান থেকে তুলে এনেছি, যা ল্যাবে টেস্ট করলে হুবহু আপনার ডিএনএর সাথে মিলবে। সাব্বিরের জুতো জোড়ার সাইজ ও ছাপও সেখানে বিদ্যমান। এমনকি আপনারা দুজন এখন যে জুতো দুটো পরে ঘুরে বেড়াচ্ছেন সেগুলোর তলায় এখনও সেই নদীর তীরের বিশেষ লালচে কাদামাটি লেগে রয়েছে। এখন বলুন মিস চৌধুরী, পেশাদার আইনি আদালতে আপনাদের দুজনকে খুনের আসামি প্রমাণ করার জন্য এই প্রমাণ কি যথেষ্ট নয়? মোর চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল। বুক ফেটে কান্না আসার উপক্রম হলো তার। সে তো প্রতিটা পদক্ষেপে সাবিরের সাথে মিলে অত্যন্ত সাবধানে ফেলেছিল। 5 বছর আগের সেই ঘটনার সময়ও তো সে নিখুঁত কাজ করেছিল। তখন তো কেউ তাকে ধরতে পারেনি। তবে এই মানুষটা কিভাবে এত কম সময়ে এত সূক্ষ্মভাবে সমস্ত প্রমাণের সুতো এক জায়গায় গুটিয়ে নিয়ে এলো? আমি এসব মুখ কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে কিছু একটা বলতে চাইল, কিন্তু কথাগুলো যেন তার গলায় এসে আটকে গেল। উজান তার মুখের কথা কেড়ে নিয়ে অত্যন্ত শান্ত ও ধীর কণ্ঠে বলল, হুম, আমি এসব একদম ঠিক বলছি মিসেস চৌধুরী, কারণ আপনি গ্রামের মানুষ কিংবা পুলিশের চোখ ফাঁকি দিতে পারলেও এই সিক্রেট সিআইডি এজেন্টের চোখে ধুলো দিতে পারবেন না। অনেক বছরের অভিজ্ঞতা তো আর এমনি এমনি হয়নি, তাই না? উজানের কথা শুনে মৌ আগের চেয়েও দ্বিগুণ নয় 10 গুণ অবাক হলো। তার চোখ দুটি চরক গাছ হয়ে ওঠার জোগাড়। হুজান নিজেকে সিআইডি এজেন্ট বলছে, কিন্তু সে তো এক বিশ্ববিদ্যালয়ের নাম করা প্রফেসর। এই সাধারণ মানুষটার ভেতর এত বড় একটা রহস্য লুকিয়ে ছিল। মুখে এভাবে হতবাক ও হা করে তাকে থাকতে দেখে উজান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে হুট করে এক হ্যাচকা টানে মুখে একদম নিজের বুকের উপর টেনে ফেলল। তার ভেজা উষ্ঠ জোড়ায় মিষ্টি এক চুমু এঁকে দিয়ে বাঁকা হাসল। ভীষণ অবাক হচ্ছেন তাই তো? তবে অবাক হওয়ার কিছু নেই পিচ্ছি। তোমার এই হ্যান্ডসাম হাজব্যান্ড সত্যি সত্যি একজন সিক্রেট সিআইডি অফিসার এবং একই সাথে ইউনিভার্সিটির প্রফেসর। ইচ্ছে ছিল সঠিক সময় এলে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু নিজের প্রাণের চেয়ে প্রিয় ওয়াইফের কাছ থেকে নিজের পরিচয় লুকিয়ে রাখা একজন সত্যিকারের বীর পুরুষের কাজ নয়। তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তাই সবটা সত্যি বলে ফেললাম। আর হ্যাঁ, এই বাপের বাড়িতে তোমার সাথে আসার মূল কারণও এই এলাকা থেকে ইদানিং বেশ কয়েকজন মেয়ে আচানক নিখোঁজ হয়ে যাচ্ছে। সেই কেসের তদন্তই আমার এখানে আসা। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অলরেডি পেয়ে গেছি, বাকিটা ঢাকায় ফিরে সলভ করব। আর ঠিক এই কারণেই কাল সকালে আমরা ঢাকায় ব্যাক করছি। তবে একটা কথা সত্যি বলতেই হয় মিসেস চৌধুরী, আজ উজান চৌধুরী তার বউকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করছে। যে মেয়েটা নিজের বোনের উপর হওয়া অবিচারের প্রতিশোধ নিতে, বোনকে ন্যায় বিচার দিতে চারটে নরপিশাচকে এক হাতে খুন করেছে, নিজেকে এতটা সাহসী করে তুলেছে, ছেলেদের মতো ফাইটিং শিখেছে, তার জন্য তো একটা থ্যাঙ্কস। যদিও দেশের আইন অনুযায়ী স্বহস্তে বিচার তুলে নেওয়ার জন্য তোমার একটা বড়সড় শাস্তি পাওয়া উচিত ছিল। আমার শাস্তি পাবো? মোর চোখ দুটো বড় বড় করে ভীত গলায় ঢুক গেল। হুম, আপনার। তবে আপনি যদি এই প্রফেসরের একটা ছোট শর্ত মেনে নেন, তবে এই সিআইডি অফিসার আপনাকে সব কেস থেকে বেকসুর খালাস করে দেবে। মো ভীত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি শর্ত? হুজান এক লহমায় মোর কোমরটা শক্ত করে আঁকড়ে ধরে তাকে একদম নিজের মুখোমুখি নিয়ে এলো। মোর কপালে লেপটে থাকা চুলগুলো আলতো ফু দিয়ে সরিয়ে দিল। তারপর নিজের চোখ দুটো গহীন ও তীব্র নেশা শক্ত করে ফিসফিসিয়ে আওড়ালো, এই রাতের মতো আবারও ভয়ঙ্করভাবে আমাকে কেয়ার করতে হবে। আর যতক্ষণ না উজান চৌধুরী নিজে আপনাকে ছাড়ছে, ততক্ষণ আপনি আমার বুক থেকে 1 ইঞ্চিও দূরে সরতে পারবেন না। বলুন ম্যাডাম, ডিল ফাইনাল? কথাটা শোনা মাত্রই মোর মাথায় যেন রাগের পারদ চড়ে গেল। একটু আগেই যে লোকটার অপরাধী প্রমাণের সামনে সে ভয় কাঁপছিল, সেই লোকটার এমন নির্লজ্জ প্রস্তাব শুনে তার ভয় মুহূর্তেই উধাও হয়ে গেল। সে নিজের সমস্ত জোর দিয়ে উজানকে সজোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মুখ লাল করে কর্কশ কণ্ঠে চেল চিৎকার করে উঠল, নষ্ট পুরুষ একটা! সরুন এখান থেকে, মুখে একটু কথা আটকায় না আপনার? যান যান বউজান, প্লিজ এমন করো না। আচ্ছা, তোমাকে কিচ্ছু করতে হবে না,
সব আমি সামলে নেব, তবুও আমাকে এভাবে দূরে ঠেলে দিও না প্লিজ লক্ষ্মীটি। একদম কাছে আসবেন না বলে দিচ্ছি। মৌ হাত উঁচিয়ে হুঙ্কার দিল, কিন্তু কে শুনে কার কথা। ও যেন এক নিমিষে মৌকে আবারও নিজের বলবান দু বাহুর খাঁজে শক্ত করে আবদ্ধ করে নিল। মৌ ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু উজানের সেই লোহামার সদৃশ বাঁধন আলগা করা তার সাধ্যের বাইরে। আগত্যা সে নিজের দুটি ছোট ছোট হাত দিয়ে উজানের শক্ত বুকে ধুমধাম এলো পাতারে কিল ঘুষি মারতে শুরু করলো। এক পর্যায়ে ক্লান্ত হয়ে মোর আগে গলায় হাঁপাতে হাঁপাতে বলল, আপনার একটুও লজ্জা করে না? একজন পুরুষ মানুষ হয়ে বউয়ের হাতে মায়ের খান। যেখানে বনের রাজা সিংহ নিজে বউয়ের হাতে মাইর খায়, সেখানে আমি কোথাকার হরিদাস পাল শুনি? উজানের এই আজব আর হাস্যকর যুক্তি শুনে মো নিজের রাগ ধরে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে পুরো ঘর যেন এক আলোয় ভরে গেল। উজান অনেকক্ষণ অপলক দৃষ্টিতে নিজের এই মিষ্টি বইয়ের হাসি মুখটার দিকে চেয়ে রইল। মো তার হাসি থামিয়ে হুট করে উজানের শক্ত বুকে নিজের মুখটা গুজে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। উজান অবশ্য এত বিন্দু মাত্র অবাক হলো না তার বউটা বরাবরই এমন। মুখে বলবে দূরে সরুন, আবার পরক্ষণেই বিড়ালের মতো এসে বুকে মুখ গুজে পরম শান্তিতে ঘুমিয়ে পড়বে। মৌ উজানের বুকে মাথা রেখে তার গভীর চোখের দিকে চোখ রেখে অত্যন্ত কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, আচ্ছা, আপনাকে এখন থেকে আমি প্রফেসর বলবো নাকি অফিসার? তবে যাই বলুন না কেন, আমার কাছে আপনি অলওয়েজ আমার সেই খাটাস প্রফেসর সাহেব। তো প্রফেসর সাহেব, আপনি এত বড় মাপের একজন প্রফেসর এবং হাই প্রোফাইল অফিসার হওয়া সত্ত্বেও ঠিক কী কারণে আমার মতো একটা সাধারণ মেয়েকে এত গভীরভাবে ভালোবাসলেন? আমার মাঝে তো এমন বিশেষ কিছুই নেই। ময়ের অত কৌতূহলী প্রশ্ন শুনে ওজান খানিকটা দুষ্টু হাসল। রুমের মৃদু আলোয় তার চোখের গভীরতা এক লহমায় বদলে গেল। সে একদম ময়ের কানের লতির কাছে শীতল মাতাল কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, আপনার মাঝে বিশেষ কিছু তো অবশ্যই আছে মিসেস চৌধুরী, না হলে এই উজান চৌধুরীকে দ্বিতীয় নারী এত সহজে খেয়াল করে কিভাবে? তবে সেই বিশেষ কিছুর মাঝে সবচেয়ে বড় বিশেষত্ব হলো আপনি আমার ফিউচার বেবিদের মিষ্টি মাম্মা। আমার কাছে আর চেয়ে বিশেষ আর অন্য কিছুর প্রয়োজন আছে বলে মনে হয় না। নিন, এবার এসব প্রশ্ন রাখা বন্ধ করে শুধু আমার উপর ফোকাস করুন। আপনাকে এত কাছে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছি না, কেমন মাতাল মাতাল লাগছে। নেশা টেশা আছে নাকি আপনার মাঝে? উজানের এমন খোলামেলা ও তীব্র প্রেমের প্রকাশে মৌ ভীষণ লজ্জা পেয়ে গেল। লাল হয়ে যাওয়া মুখটা লুকাতে সে তড়িঘড়ি করে নিজেকে উজানের চওড়া বুকের একদম গহীনে লুকিয়ে ফেলল। উজানের গায়ের সে চেনা পুরুষালী সুবাস তাকে এক নিমিষেই শান্ত করে দিল। ময়ের এমন লজ্জা মাখা ও আদরে মুখটা দেখে উজান মনে মনে মুচকি হাসল। ইদানিং এই পাগলি মেয়েটা তাকে ভীষণ বুঝে। উজান ঠিক কী চায়, কোনটা তার পছন্দ, কোনটা তার অপছন্দ, তার ছোট ছোট ভালো লাগা আর খারাপ লাগা সবে এখন ময়ের নখদর্পণে। উজান অত্যন্ত আদরে মুখে ভালোবাসার উষ্ণ চাদরে মুড়িয়ে নিজের বুকের সাথে লিপটে ধরে রাখলো সারাটি রাত। পরদিন একদম ভোরেই রুমে লাগেজ গুছিয়ে নেওয়ার তোড়জোড় শুরু হয়ে গেল। গ্রাম থেকে ঢাকায় ফিরতে বেশ খানিকটা সময় লেগে যাবে, তাই এত তাড়াহুড়ো। তালুকদার বাড়ির ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে সকালের নাস্তা শেষ করছিল, কিন্তু বিশাল খাবার দাবার সাজানো থাকলেও রুহান একদম চুপচাপ নিথর হয়ে প্লেটের দিকে তাকিয়ে বসে রইল। তার হাত এক ফোঁটা খাবার পর্যন্ত স্পর্শ করছে না। রোহানের এই অদ্ভুত ও নীরব আচরণ দেখে উজান কিছুটা খটকা খেয়ে বলে উঠল, কিরে রোহান, খাচ্ছিস না কেন? রোহান খাবার টেবিল থেকে ধীরে ধীরে তার বিষণ্ণ দৃষ্টি উঁচিয়ে উজানের দিকে তাকালো। সে কিভাবে উজানকে বোঝাবে যে তার বুক চিরে রক্তক্ষরণ হচ্ছে, কারণ তার প্রাণভোমরা ফুল হাত চিরতরে তাকে গ্রামে ফেলে রেখে অন্যের হাত ধরে চলে যাচ্ছে। এই চরম যন্ত্রণা সে আর সহ্য করতে পারছে না। তবু সে কোনো মতে নিজের কাঁপতে থাকা মনকে সামলে নিয়ে এক অদ্ভুত স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, তোকে একটা প্রশ্ন করি। কর। উজান ময়ের মুখে পরের লোকমা তুলে দিয়ে খুব স্বাভাবিক ও শান্ত ভঙ্গিতে উত্তর দিল, সাপোজ ভাব, মৌকে তুই অসম্ভব ভালোবাসিস, আর তোর সেই মৌকে যদি তোরই খুব কাছের কেউ আচমকা তোর থেকে কেড়ে নিতে,
কিন্তু রুহানকে তার কথাটা শেষ করার বিন্দুমাত্র সুযোগ দিল না উজান। কেড়ে নেওয়া শব্দটা কানে পৌঁছা মাত্রই যেন উজান চৌধুরীর ধমনীতে থাকা শান্ত রক্ত এক লহমায় তপ্ত আগ্নেয়গিরির মতো ফুটে উঠল। মুহূর্তের মধ্যেই তার ফর্সা মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করল। চোখ দুটি এক হিংস্র পৈশাচিক লালচে রঙে আচ্ছন্ন হয়ে গেল। সে ততক্ষণে প্রলঙ্কারে গর্জন তুলে, স্টপ ইট রোহান। তাসফিয়া মৌ চৌধুরী ইজ অনলি অ্যান্ড অনলি উজান চৌধুরী। তাকে আমি ব্যতীত অন্য কেউ স্পর্শ অবধি করার সাহস পাবে না। সেখানে কেড়ে নেওয়া তো বহুত দূরের কথা। যে তাকে আমার থেকে আলাদা করার কথা ভাববে তাকে আমি নিজের হাতে কবর দেব। জাস্ট মাইন্ড ইট। উজানের এই হঠাৎ প্রলয় রূপ দেখে ডাইনিং টেবিলের বাকি সবাই স্তব্ধ হয়ে গেল। পরিবেশটা থমথমে হয়ে উঠল। আর রুহান অবশ্য নিজের আবেগ সামলে নিয়ে এক তপ্ত হাসি হাসল। সে হাত তুলে হালকা গলায় বলল, কুল ব্রো কুল। আরে ইয়ার, আমি তো জাস্ট সাপোজ হিসাবে একটা কথা বললাম। বাই দ্য ওয়ে, সাবধানে ঢাকা ব্যাক করিস তোরা। দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের। আর হ্যাঁ, নিজের বইয়ের একটু বেশি খেয়াল রাখিস। কথাটা শেষ করে রোহান এক ফোঁটা খাবার মুখে না তুলেই ময়ূর দিকে এক গভীর ও তপ্ত শ্বাস ফেলে টেবিল ছেড়ে নিজের গন্তব্যে হেঁটে চলে গেল। পেছন থেকে উজান, ইরফাত আর তন্ময় তাকে বারবার ডেকেও থামাতে পারল না। আর রোহান কারো ডাক কানেই তুলল না। অতপর থমথমে পরিবেশ কাটিয়ে সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ কয়েক ঘন্টার ক্লান্তি আর জার্নি শেষে সবাই যখন ঢাকায় নিজেদের বাসায় পৌঁছালো তখন শরীর একেবারে নিস্তেজ হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে সবাই যার যার রুমে ঢুকে পড়লো। কিন্তু উজান রুমে ঢুকতে না ঢুকতেই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আবার শার্ট গায়ে চাপিয়ে বাইরে বের হতে চাইলো। তা দেখে মৌ তড়িঘড়ি করে দরজার সামনে দাঁড়িয়ে তার পথ আটকে ধরলো। চড়া গলায় ধমকে সুর তুলে, কোথায় যাওয়া হচ্ছে শুনি? একটু রেস্ট নেবেন না? উজান থমকে দাঁড়িয়ে গেল। বইয়ের মিষ্টি মুখের দিকে তাকিয়ে সে খানিকটা নিচু হয়ে ময়ূর ফর্সা কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। মুচকি হেসে আওড়ালো, তখন বললাম না পিচ্ছে টিম মেম্বারদের সাথে ওই নিখোঁজ কেসের আপডেট নিয়ে একটু ডিসকাস করতে হবে। তাই আপাতত একটু হেডকোয়ার্টারে যাচ্ছি। খুব জলদি ফিরে আসবো, প্রমিস। তাছাড়া আজ কিন্তু তোমার এক্সামের রেজাল্টও পাবলিশ হবে, মনে আছে তো? একদম টেনশন নিও না। আমি আসার সময় তোমার রেজাল্ট শিট নিয়ে ফিরবো। যদি ফেল করো তাহলে একটা মায়েরও মাটিতে পড়বে না। কথাগুলো শোনা মাত্রই মো শুকনো ঢুক গেল। রেজাল্ট যে মহা বিপর্যয়কর হতে যাচ্ছে তা সে আগেই হারে হারে জানে। যে পরীক্ষার সময় উজান পাশে ছিল না, সেই কদিন পড়াশোনা একদম চাঙ্গি তুলে রেখে সে ঘুরে বেড়েছে। সেই পরীক্ষায় যে পাশের পাও আসবে না তা ময়ূর খুব ভালো করেই জানা। কিন্তু এখন আসল চিন্তা হলো এই প্রফেসরের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে। মো যখন নিজের ভবিষ্যৎ পরিণতি ভেবে মনে মনে হিসাব করছিল, ঠিক তখনই উজান পেছন থেকে এসে এক টানে তার কোমরটা জড়িয়ে ধরে তাকে মেঝের উপর থেকে খানিকটা উঁচুতে তুলে নিজের একদম মুখোমুখি করলো। মো ভীতু চোখে উজানের দিকে তাকিয়ে রইল। কাঁপা কাঁপা গলায় শোধালো, কিছু বললেন? উজান ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ঝুলিয়ে শান্ত গলায় বলল, যাব না ভাবছি হেডকোয়ার্টারে। কেন? ময়ূর বুকটা এক লহমায় ধরফর করে উঠল। যাব না শুনে এত তোতলাচ্ছ কেন? ভাবলাম আজকের পুরো দিনটা আমার প্রিয় ওয়াইফিকেই উপহার দেই। এখন একটু বেশি বেশি করে ভালোবেসে নেই, যাতে একটু পর রেজাল্ট জানার পর ডান্ডা পেটাতে পারি। ভালোবাসা আর মায়ের দুটো মিলে তবেই না শোধবোধ হবে নাকি? মো হাঁ করে উজানের দিকে তাকিয়ে রইল। সে মনে মনে পরিকল্পনা করেছিল আজকে উজান হেডকোয়ার্টারে গেলে সারাদিন অন্য কোথাও লুকিয়ে থাকবে, কিন্তু সে ঘুরে বালি। তবে সে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। হঠাৎ এসে উজানের গলায় দু হাত জড়িয়ে ধরে অত্যন্ত আদুরে ও মিষ্টি গলায় ডেকে উঠল, প্রফেসর সাহেব। বলুন ওয়াইফি। ওজন এক ভ্রু উপরে তুলল। মো এক সেকেন্ড দেরি না করে ওজনের গালে, কপালে আর ঠোঁটে গুনে গুনে 4-4টে চুমু বসিয়ে দিল। মূলত রেজাল্টের মায়ের আর ধমকের হাত থেকে বাঁচার জন্যই এই নাটক। ময়ের এমন হঠাৎ কাণ্ডে ওজন এক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। তার কেমন যেন খটকা লাগলো যে মেয়ে সহজে কাছে আসতে চায় না, সে নিজে থেকে এত প্রেম দেখাচ্ছে। ডালমে কুচ কালা হ্যায়। মো এবার আরও এক ধাপ এগিয়ে ওজনের নাকে নিজের নাক ঘষে মিষ্টি হাসি উপহার দিল। আই লাভ ইউ প্রফেসর সাহেব, আপনি অনেক ভালো।
আমি আপনাকে আরো 2টো পাপ্পি দিচ্ছি, তবু আপনি প্লিজ এখন হেডকোয়ার্টারে যান। দেশের সিক্রেট সিআইডি অফিসার আপনি, সবার আগে নিজের দায়িত্ব পালন করা উচিত আপনার। আমাকে মাইর দেওয়ার তো সারা জীবন পাবেন, আপনি বরং এখন কাজে যান, কেমন? এবার উজান চট করে ধরে ফেললো মো কেন এত ভালোবাসার পসরা সাজিয়ে বসেছে। সে মনে মনে এক দুষ্টু হাসি হাসলো। অতপর মুখকে আলতো করে পাজা কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল এবং নিজে তার উপর খানিকটা ঝুঁকে পড়ল। কপালে লেপটে থাকা এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে দিতে বলল, লাভ ইউ টু মাই ওয়াইফি, বাট আমি তো এখন আর কোনোভাবেই বাইরে যাচ্ছি না। আপনি তো আপনার এই ভালোবাসা দিয়ে আমাকে একদম ঘায়েল করে দিলেন, আর এমন মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে বাহিরে গেলে সর্বনাশ হয়ে যাবে। কিছু হবে না, যান না প্লিজ। মো তড়িঘড়ি করে ওজানকে ঠেলতে লাগলো। শয়তান সেমরে একটা, মায়ের হাত থেকে বাঁচার জন্য কত বড় নাটকবাজ হয়েছে রে মেয়েটা। চুপচাপ এখানে বসে থাকো, রেজাল্ট একটু পর এমনিতেই আমার ল্যাপটপে চলে আসবে। প্রতিটি পরীক্ষা কত সুন্দরভাবে দিয়েছো, আজ তার সব কটা হিসেব নেব। অত পাম দিয়েও লাভ হবে না। উজান চৌধুরী আজ কোনো বাহানা শুনবে না। জাস্ট রেডি হও ম্যাডাম। মোর ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে কাচুমাচু হয়ে বিছানায় সোজা হয়ে বসলো। আর ঠিক সে সময়ই উজান তার গায়ের শার্ট আর প্যান্ট খুলে ফেলে একটা আরামদায়ক ট্রাউজার পরে উন্মুক্ত গায়ে ল্যাপটপটা নিয়ে বিছানায় এসে বসলো। যেহেতু বাইরে যাচ্ছে না, তাই ভারী ফর্মাল পোশাক পরে থাকার কোনো মানে হয় না। উজানের এমন খালি গায়ে ধপাস করে পাশে বসা দেখে মৌ চিৎকার করে উঠল। এই, আপনার কি কোনো লজ্জা শরম নেই নাকি? একটা মেয়ে মানুষের সামনে এভাবে খালি গায়ে বসে আছেন, চোখে একটু তো পর্দা রাখুন। ময়ের এই বোকা প্রশ্ন শুনে উজান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে উচ্চস্বরে হেসে উঠল। সে ল্যাপটপের স্ক্রিন থেকে নজর সরিয়ে স্থির ও মাতাল চোখে ময়ের দিকে তাকালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে বলল, কেন ম্যাডাম, আমাকে এভাবে দেখে কি আপনার ভেতরে কিছু মিছু করতে ইচ্ছে হচ্ছে নাকি? তা ইচ্ছে করবে নাই বা কেন বলুন? এত কিউট, ড্যাশিং, হ্যান্ডসাম আর সিক্স প্যাক ওয়ালা বর পাশে থাকলে কি কোনো মেয়ে স্বাভাবিক থাকতে পারে? চলুন, রেজাল্ট আসার আগেই স্টার্ট করি। উজান যেই না দুষ্টুমি করে ময়ের দিকে একটু এগিয়ে যেতে চাইলো, অমনি মৌ তাকে এক সজোরে ধাক্কা দিয়ে দূরে সরে দিল। কটমট চোখে তাকিয়ে ছেজে উঠল। নির্লজ্জ পুরুষ, বেহায়াপনা বন্ধ করুন। ঠিক তখনই উজানের ল্যাপটপে একটা টুম করে ইমেল আসার আওয়াজ হলো। উজান সাথে সাথে ময়ের উপর থেকে নজর সরিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে অতি আগ্রহে মনোযোগ দিল। কিন্তু মেসেজটা ওপেন করতে উজানের চোখ জোড়া যেন ছানাবাড়া হয়ে কপালে ওঠার উপক্রম হলো। সে একবার হতভম্ব হয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাচ্ছে, তো পরক্ষণেই রক্তচক্ষু নিয়ে বিছানায় কাচুমাচু হয়ে বসে থাকা ময়ের দিকে তাকাচ্ছে। রুমে কয়েক সেকেন্ডের এক ভৌতিক নীরবতা নেমে এলো। হঠাৎ করে পুরো রুম কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল উজান। হোয়াট দ্য হেল পিচ্ছি, এক সাবজেক্টে 9, আরেকটায় 11 আর একটায় 7। এসব কি পিচ্ছি? তোমার এক্সাম মার্কসের চেয়ে আমার ইয়ের সাইজ বড়। নষ্ট মাথার কারখানা। আমি আমার ওয়াচ আর ব্রেসলেট সাইজের কথা বলেছি, এসব নোংরা কথা নয়। মো প্রথমে ভর চোটে চোখ দুটো গোল গোল করে তাকালেও ফুট করেই উজানের মুখের সে আজব তুলনাটা শুনে তার চোখের জল নিমেষে হাওয়া হয়ে গেল। সে কপাল কুঁচকে যেই কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই উজান নিজের তুতলাতে চিৎকার করে উঠল। নষ্ট মাথার কারখানা এখনো পচা কথা ভাবছ? মো আর হাসি থামিয়ে রাখতে পারল না। সে বিছানায় শুয়ে পড়ে দু হাতে প্যাট চেপে ধরে খিলখিল করে অট্ট হাসিতে ফেটে পড়ল। উজানের ফর্সা মুখে তখন রাগের তীব্র ঝিলিক মারছে। একদিকে তিনটে গুরুত্বপূর্ণ সাবজেক্টে ডাব্বা মেরে ফেল করেছে, তার উপর আবার উজানের সামনে এমন নির্লজ্জের মতো হেসে গড়াচ্ছে। কি পরিমাণ বেহায়া আর ঢুঙ্গি হলে একটা মেয়ে এমন কাণ্ড করতে পারে? উজান এক ছটকায় ল্যাপটপটা পাশে সরিয়ে রেখে বাঘের মতো গর্জে উঠল। স্টপ ইট পিচ্ছি, তিনটে সাবজেক্টে ফেল করে এখন আবার নির্লজ্জের মতো হেসে গড়াচ্ছ? একটু লজ্জা শরম করে না? মৌ হাসি থামিয়ে ঠোঁট উল্টে নির্দোষ মুখ বানিয়ে বলল, আমার আবার কি দোষ? আপনি নিজেই তো পচা কথা বললেন। কি যেন বললেন জানি? ও হ্যাঁ, ময়ের মুখ থেকে কথাটা বের হওয়ার আগেই উজান এক ক্ষিপ্র ঝটকায় এগিয়ে এসে নিজের শক্ত হাতের তালু দিয়ে ময়ের মুখ চেপে ধরল। চোখে মুখে অগ্নিরূপ ফুটে থমকে উঠল।
বেয়াদব মেয়ে, একদম চুপ করো। আমি যাই বলি না কেন তোমাকেও ওসব রিপিট করতে হবে নাকি? মুখে একটু লাগাম নেই তোমার? মো নিজের সমস্ত শক্তি দিয়ে উজানের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে দিল। তারপর এক লাফে বিছানায় সোজা হয়ে দাঁড়িয়ে দুই কোমরে দু হাত চেপে ধরে কর্কশ কণ্ঠে টিপ্পনি কাটল। ও আপনি নিজে মুখে আজে বাজে কথা বললে ধোয়া তুলসী পাতা, আর আমি কেবল সেটা জাস্ট রিপিট করতে গেলেই মহাদোষ। আর 3টা সাবজেক্টই তো মাত্র ফেল করেছি, তার জন্য অত চিৎকার করে পাহাড় মাথায় তোলার কি আছে শুনি? উজানের মাথার রগগুলো রাগে রিরি করে তপ্ত হয়ে উঠল। সে চোখ বড় বড় করে দাঁতে দাঁত চেপে আওড়ালো। ফেল করে আবার এত বড় বড় মুখ করে আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছো? শয়তান সেমরি। আপনি শয়তান, আপনার 14 গোষ্ঠী শয়তান। আসছে আমাকে শয়তান বলতে। উজানের চোখ জোড়া মুহূর্তের মধ্যে ছানা বড়া হয়ে গেল। উজান নিজের চোখ দুটো লাল করে চোখ রাঙে থমথমে গলায় কড়া ধমক দিল। পিচ্ছি, জাস্ট স্টপ ইট প্লিজ। আমার কিন্তু মাথা ভীষণ গরম হয়ে আছে, ভীষণ রাগ হচ্ছে বলে দিচ্ছি। মো একটু পিছালো না, বরং এক পা এগিয়ে নিজের কোমরে দু হাত গুজে উজানের চোখের দিকে চোখ রেখে দ্বিগুণ তেজ নিয়ে চেঁচিয়ে উঠল। রাগ হচ্ছে বললেই হলো নাকি? আমি এমন কি মহাভারত অশুদ্ধ করেছি যে আপনি আমার সাথে এমন বিহেভ করছেন? হ্যাঁ, মারবেন নাকি আমাকে? মারেন, মারেন দেখি। উজানের সহ্য শক্তির বাদ এবার একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। সে এক কদম এগিয়ে সে মোর একদম মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে এক গর্জন তুলল। ইডিয়ট মেয়ে, 3টে সাবজেক্টে ডাব্বা মেরে ফেল করে এখন উল্টো আমার সামনে দাঁড়িয়ে মুখে মুখে এত বড় বড় কথা বলছো। আর একটা ফালতু কথা যদি তোর মুখ থেকে বের হয় তবে এক থাপ্পড় মেরে মুখের সবকটা দাঁত ভেঙে দেব। সঙ্গে সঙ্গে মো উজানের হাতে কামড় বসিয়ে দিল। ময়ের এমন হঠাৎ আকস্মিক আক্রমণে উজান কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। হাতের তালুর উল্টো পিঠে তীব্র ব্যথায় তার মুখের অবয়ব কুঁকড়ে উঠল। সে নিজের সমস্ত জোর দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু মো যেন নিজের ভেতরের সমস্ত রাগ আর ক্ষোভ আজ দাঁত দিয়ে উজানের হাতেই উগড়ে দিচ্ছে। কিছুতে কামড় আলগা করছে না। উজান নিজের মেজাজ আর ধরে রাখতে পারল না, বাজ খায় গলায় চেঁচিয়ে উঠল। শাশুড়ির মেয়ে, ছাড়ো বলছি। আমার হাতটা কি চিবিয়ে খাবে নাকি? পৃথিবীতে খাওয়ার মতো এত শত সুস্বাদু জিনিস থাকতে কেবল আমার রক্তই কেন তোমায় খেতে হবে? আল্লাহ গো, বাঁচাও আমায় এই রক্তচোষা ডাইনির হাত থেকে। কয়েক সেকেন্ড পর মো যখন উজানকে ছেড়ে দিল, তখন উজানের ফর্সা হাতে তার ধারালো দাঁতের স্পষ্ট লাল দাগ বসে গেছে। উজান চোখ পাকিয়ে তার দিকে তাকালো, কিন্তু ময়ের সেদিকে বিন্দুমাত্র ভীতি বা ভ্রুক্ষেপ নেই। সে উল্টো দুই চোখ ছোট ছোট করে আরও রাগে দৃষ্টি ছড়ে দিল উজানের দিকে। উজান হাত ঘষতে ঘষতে অতিরিক্ত রাগে গিজগিজ করে বলে উঠল, এসব কোন ধরনের বাচ্চাদের মতো পাগলামি পেয়েছি? তুমি কি এখনো 5 বছরের বাচ্চা রয়েছো? বয়স তো কম হলো না, তবু এখনো এসব পাগলামি করতে হবে তোমাকে? একে তো 3টে সাবজেক্টে ডাব্বা মেরে বসে আছো, আবার সেটা বড় মুখ করে আমার সাথে তর্ক করেছো। ভালো রেজাল্টের কথা না হয় বাদই দিলাম, তাই বলে টেনে টুনে পাস, মার্কসটুকু তুলতে পারলে না। আদরে আদরে একদম বাদর হয়েছো তুমি। আসলে আমি তো মো আমতা করে কিছু একটা বলতে চাইলো, কিন্তু উজান তাকে কিছু বলার সুযোগ দিল না। জাস্ট শাট আপ। আজ থেকে তোমার ফোন চালানো, সব সময় আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া সব বন্ধ। একটা জিনিস মুখ দিয়ে বের করার আগেই তোমার সামনে এনে হাজির করি, আর তুমি সামান্য পরীক্ষার পাস মার্কসটুকু তুলতে পারো না। কই, তোমার সাথে মেহেরও তো পরীক্ষা দিয়েছে, ও যদি এত ভালো মার্কস পেয়ে পাস করতে পারে, তবে তুমি মিনিমাম টেনে টুনেও কেন পাস করতে পারলে না? জীবনটা কি শুধুই খেলাধুলা আর ঢং করার জায়গা মনে হয় তোমার? উজানের মুখে এমন ধমক শুনে ময়ের ফর্সা মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। সে যে পড়াশোনায় খুব একটা পারদর্শী নয় তা উজান প্রথম থেকেই খুব ভালো করে জানে। তবে রেজাল্ট খারাপ হয়েছে বলে এভাবে মেহেরের সাথে তুলনা করে হ্যারেস করবে তা মোর স্বপ্নেও ভাবেনি। সবাই পরীক্ষা দিলে যে সবাইকেই প্রথম হতে হবে বা এক চান্সে পাশ করতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া এটা তো কোনো ফাইনাল পরীক্ষা ছিল না, স্রেফ একটা সেমিস্টার এক্সাম। এমনিতেই সে উজানের খুব সামান্য বাঁকাতেও মনে বড্ড আঘাত পায়।
আর সেখানে আজ হাজারটা প্রমাণের সামনে দাঁড়িয়ে সবার সাথে তুলনা করে এভাবে অপদস্থ করায় তার বুকের ভেতরটা যেন দু টুকরো হয়ে গেল। চোখের কোণে জল চলে এলেও সে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করলো। তুতলাতে তুতলাতে কাপা কণ্ঠে শুধালো, আপনি এমন করছেন কেন প্রফেসর সাহেব? ইডিয়েট একটা, ফেল করে আবার জিজ্ঞেস করছে আমি এমন করছি কেন। ফাইজলামো করছো তুমি আমার সাথে? কিছু বলছি না বলে দিন দিন বেশি মাথায় চড়েছ। ধুরবাল, থাকবই না আমি এখানে। কথাটা বলে উজান রাগে রক্তচক্ষু নিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। মুখ কেবল শূন্য ফ্যাকাশে চোখে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। চোখের কোণ বেয়ে এক ফোঁটা তপ্ত জল গাল বেয়ে গড়িয়ে পড়ল নিচে। সামান্য একটা রেজাল্ট খারাপ হওয়ার জন্য মানুষটা তাকে এতটা পর করে দিল। উজান সোজা নিচে নেমে নিজের বাইকটা স্টার্ট দিল। মনের ভেতর জমা সমস্ত রাগ, ক্ষোভ আর বিরক্তি যেন বাইকের অ্যাক্সেলেটরে গিয়ে আছড়ে পড়ল। ঝড়ের ব্যাগে বাইক চালিয়ে দ্রুত হেডকোয়ার্টারের একটা আন্ডারগ্রাউন্ড সেলে গিয়ে পৌঁছালো। তার মুখের অবয়ব তখন অতিরিক্ত রাগে ও রক্তচাপে একেবারে টকটকে লাল হয়ে আছে। উজান বিদ্যুৎ গতিতে আন্ডারগ্রাউন্ডের গোপন রুমটার ভেতরকে প্রবেশ করলো। সেই রুমে অলরেডি তার টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিল, আর তাদের ঠিক মাঝখানেই চেইন দিয়ে বাঁধা অবস্থায় দুজন লোক হাঁটু গেড়ে বসে আছে। গ্রাম থেকে নারী পাচার ও নিখোঁজের সাথে জড়িত থাকা সন্দেহ ওদের গ্রেফতার করে আনা হয়েছে। তাদের মধ্যে একজন বয়স্ক আর অন্যজন তরুণ যুবক। ওজানকে প্রবেশ করতে দেখে তন্ময় তড়িঘড়ি করে এগিয়ে এলো। হতাশ কণ্ঠে নিচু স্বরে বলল, কোনো লাভ হচ্ছে না দোস্ত, কোনোভাবেই মুখ খুলছে না ওর। শত আঘাত চেষ্টার পরেও স্বীকার করতে পারছে না এদের মূল লিডারকে। ওজান আর এক সেকেন্ডের জন্য কোনো কথা বলল না। তার ভেতরের জমে থাকা ময়ের উপরের রাগ আর এই ক্রিমিনালদের উপরের আক্রোশ একসাথে যেন বিস্ফোরিত হলো। সে তড়িৎ গতিতে পাশের দেয়ালের সাথে রাখা একটা ভারী শক্ত লোহার রড নিজের হাতে তুলে নিল। এক মুহূর্ত সময় না দিয়ে উজান অন্ধের মতো রডটা দিয়ে হাঁটু গেড়ে বসে থাকা যুবকটির পিঠে আর পায়ে সজোরে আঘাত করতে শুরু করলো। লোহার রডের প্রতিটি সজোরে আঘাতে ছেলেটির হাড় গোড় ভেঙে যাওয়ায় বীভৎস শব্দ হতে লাগলো। রুমের ভেতর তাজা রক্তের গন্ধ ছড়িয়ে পড়লো। ছেলেটির জামা কাপড় ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে দেখে ওজানের চোখে মুখে বিন্দুমাত্র দয়া ফুটল না। হুট করেই ওজান রডটা পাশে ছুঁড়ে ফেলে দিয়ে এক ঝটকায় ছেলেটির রক্তে ভেজা কলার আর চুল মুঠো করে ধরে নিজের একদম মুখোমুখি নিয়ে এলো। তার হুঙ্কারে পুরো রুম কেঁপে উঠল। তোদের আসল লিডার কে? কোথায় নিয়ে রাখা হয় গ্রাম থেকে নিখোঁজ হওয়া নিষ্পাপ মেয়েদের? কিন্তু ছেলেটির মুখ থেকে তখনও কোনো রেসপন্স এলো না। তার এই নীরবতা দেখে ওজান আরও কয়েক গুণ বেশি রাগান্বিত হয়ে উঠল। সে পাশের তন্ময়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবারও ছেলেটির বুক চিবুক চেপে ধরে গর্জে উঠল। কি হলো, কথা বলছিস না কেন? সাপের 5 পা দেখেছিস? ছেলেটি ব্যথায় গুঙাতে গুঙাতে ভাঙা গলায় উত্তর দিল, আপনারা যা ইচ্ছে করেন আমাদের সাথে স্যার, তবুও আমরা কিচ্ছু বলবো না। মরণের ভয়ও নেই তোদের? ওজানের চোখ দুটো থমথমে হয়ে এলো। পাশের বয়স্ক লোকটি ভয়ের কারণে বারবার শুকনো ঢোক গিলছিল। একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলতে ওজানের নীতিতে বাজছিল, তাই সে এতক্ষণ ধরে পুরো রাগটা এই যুবকের উপর উগড়ে দিচ্ছিল। কিন্তু এই ছেলেও যখন মুখ খুলতে নারাজ, তখন ওজানের ভেতরের পৈশাচিক রূপটা জেগে উঠতে বাধ্য। ঠিক তখনই ছেলেটি বলে, ভয় করে আর কি হবে স্যার? আপনাদের সত্য কথা বললেও আমাদের ওপাশে লিডারের লোকগুলো মেরে ফেলবে, আর না বললেও আপনারা ছাড়বেন না। আমাদের কপালে মরণ লেখা আছে। তুই কেমন মুখ খুল, তোদের ফুল প্রোটেকশন আর সেফটি সিআইডি দেবে। হাজারটা মেয়ের জীবন নরকের মুখে ঠেলে দিয়েছিস তোরা, তবু তোদের ভিতরে বিন্দু মাত্র অনুশোচনা হচ্ছে না। তোরা যে মেয়েগুলোকে বিক্রি করে দিয়েছিস, তারাও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। সামান্য কিছু টাকার লোভে তোরা এতটা নিচে নামতে পারলি? স্যার, এইসব নৈতিক কথা বলে আমাদের কোনো লাভ হবে না। আপনার যা ইচ্ছে হয় করুন, আমাদের, আমরা কিচ্ছু বলবো না। ছেলেটির উত্তরে ওজান বিন্দুমাত্র সন্তুষ্ট হতে পারল না, বরং তার রাগে রাগে আগুন জ্বলে উঠল। আসামিদের ধৃষ্টতা দেখে কোনো কথা না বলে আচমকাই ওজান নিজের কোমর থেকে রিভলভারটা টেনে বের করলো। কয়েক সেকেন্ডের মাঝে ছেলেটির বা পায়ে সোজাসুজি ট্রিগার চেপে শুট করে দিল। গুলিটা পিস্তল থেকে বের হয়ে থায় চিরে ভেতরে সেধিয়ে গেল। ছেলেটির চিৎকার আছড়ে পড়ল পুরো রুম জুড়ে, কিন্তু ওজান বিন্দুমাত্র বিচলিত হলো না। সে একদম শান্ত চোখে ছেলেটির দিকে তাকিয়ে এক বাঁকা বিষাক্ত হাসি হাসল।
উজান চৌধুরী ডিকশনারিতে ওয়ার্নিং বলে কোনো ওয়ার্ড নেই। মরতে যখন তোরা প্রস্তুতি আছিস তবে শান্তিতে নয়, একটু ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক ভাবেই মারি তোদের। তন্ময়, জ্বলন্ত রডটা নিয়ে আয় তো। ছেলেটি গলিতে আর যন্ত্রণায় তীব্র চিৎকার করতে লাগলো। পা থেকে গলগল করে গরম রক্ত মেঝেতে ছড়িয়ে পড়ছে। ঠিক তখনই টিমের একজন সদস্য রক্তবর্ণের জ্বলন্ত রড নিয়ে তাদের দিকে এগিয়ে এলো। সে সতর্কভাবে রডটি উজানের হাতে তুলে দিল। উজান রডটি হাতে নিয়ে পাশে থাকা সেই ফ্যাকাশে হয়ে যাওয়া বয়স্ক লোকটির দিকে তাকিয়ে এক তাচ্ছিলের হাসি হাসলো। চাচা যান, মাইন্ড করবেন না, এই ছেলের পর নেক্সট টার্গেট কিন্তু আপনি নিজে। কথাটা বলেই উজান যেই না জ্বলন্ত রডটি রক্ত ভেজা ছেলেটির খোলা পিঠের মাংসে চেপে ধরতে গেল, অমনি বয়স্ক লোকটি আর স্থির থাকতে পারল না। সে ভয়ে আতঙ্কে চিৎকার করে হাত জোর করে উঠল। কইতাছি বাবা, দাঁড়াও, আমি কইতাছি। কাল লিগে আমরা এই কাজ করতাম, তাও তুমি দয়া কইরা এই পুলাডারে আর কষ্ট দিও না, ছাইরা দাও ওরে। উজানের ঠোঁটের কোণে মুহূর্তের মধ্যেই পরম তৃপ্তির এক ফালি হিংস্র হাসি খেলে গেল। আহত যুবকটি শত বারণ করা সত্ত্বেও জীবনের ভয়ে বয়স্ক লোকটি একে একে সেই নিখোঁজ সিন্ডিকেটের নেপথ্যে থাকা আসল মাস্টার মাইন্ডের নাম উজানদের সামনে ফাঁস করে দিল। তার মুখ থেকে নামটা শোনা মাত্রই উপস্থিত সকল মেম্বার আর তন্ময় তীব্র শিহরণে শিওর উঠল। যে মানুষটার নাম উঠে এসেছে সমাজে তার ব্যাপক প্রভাব প্রতিপত্তি। উপযুক্ত নিখুঁত প্রমাণ ছাড়া সেই হাই প্রোফাইল লোকটাকে ছোঁয়া বা গ্রেফতার করা একেবারেই অসম্ভব। কাজের আসল সূত্র হাতে পেতেই উজান হঠাৎ শান্ত হয়ে গেল। সে রডটা পাশে ফেলে দিয়ে বরফ শীতল গলায় টিম মেম্বারদের উদ্দেশ্যে আওড়ালো, গাইস, এদের একটু ভালো করে ডিম থেরাপি দাও। আর তন্ময়, চলো আমার সাথে। কথাটা শেষ করে উজান হন হন করে আন্ডারগ্রাউন্ড স্যারের দরজা ঠেলে বাড়ির দিকে হেঁটে চলে গেল। সে খুব ভালো করে জানে সামনে এক মহাভয়ঙ্কর প্রলয় আর রক্তের খেলা অপেক্ষা করছে। নিজের জীবনের বিনিময়ে হলেও দেশকে বাঁচাতে হবে। সাঁঝের আধার নেমে আসার ঠিক পরপরই বাসায় ফিরল উজান। সারাদিন কেসের অমানবিক ক্লান্তি আর আন্ডারগ্রাউন্ড স্যালের সে ভয়ঙ্কর রক্তের খেলা পার করে নিজের রুমে ঢুকেই তার চোখ দুটো যেন কাউকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু পুরো রুমে মৌনি। মুহূর্তের মধ্যে এক অদ্ভুত শূন্যতায় উজানের বুকের ভেতরটা কেমন যেন ধরফর করে উঠল। আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে সে ক্লান্ত শরীর নিয়ে ধীর পায়ে মেহেরের রুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজার আলতো খাজে উঁকে দিতে এক পরম ভালোবাসার দৃশ্য তার চোখে পড়ল। মু চুপচাপ মেহেরের কোলে মাথা রেখে শুয়ে আছে। দুজন মিলে গল্প করছে আর মেহের অতি মমতায় মুয়ের মাথা আর এলোমেলো চুলগুলো বিলে কেটে দিচ্ছে। দৃশ্যটা দেখে ওজনের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সকালে নিজের করা আচরণের কারণে মেয়েটার মন এমনিতেই ভেঙে চুরে চুরমার হয়ে আছে, তাই এখন গিয়ে তাকে আর বিরক্ত করার ইচ্ছে হলো না তার। ওজান নিঃশব্দে সেখান থেকে পা বাড়িয়ে নিজের রুমে ফিরে এলো। ঝটপট শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ল্যাপটপ আর ভার্সিটির কিছু জরুরি পেপারস নিয়ে বসে পড়ল নিজেকে ব্যস্ত রাখার আশায়। আর কিছুক্ষণ পর ডিনার করার জন্য ডেকে গেলেন মা মৌসুমী চৌধুরী। সারাদিনের ধকল শেষে পেটে প্রচণ্ড ক্ষুধা থাকায় ওজন এক কথায় ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। কিন্তু টেবিলে বসতে এসে খেয়াল করলো পরিবারের সবাই তার দিকে কেমন যেন একটা থমথমি ও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওজান অবশ্য চোখ দেখে সবটা আজ করতে পারলো। ডাইনিং টেবিলে সবাইকে দেখতে পেলেও শুধু মুখে দেখতে না পেয়ে ওজান নিচু গলায় মাকে শুধালো, আম্মু, পিচ্ছি কই? মৌসুমী চৌধুরী ততক্ষণে রাগের প্রকাশ ঘটিয়ে উত্তর দিলেন, নিজে খেতে এসেছিস, নিজে চুপচাপ খেয়ে রুমে যা। কারোর জন্য এখন আর দরদ না দেখালেও চলবে। মায়ের গলা আর এমন তীব্র রাগ দেখে উজান আর কথা বাড়ালো না। না খেয়ে উঠে যাওয়া যাবে না বলে কোনো রকমে গুটি কয়েক ভাত মুখে গুজে টেবিল ছাড়লো। নিজের উপর তীব্র বিরক্তি আর রাগ আশ্রয় পড়ছে তার। সকালের রেজাল্টের জন্য মেয়েটার সাথে অত বাজে ব্যবহার করার পর সারাটা দিন কেটে গেল। মো তাকে একটা কলও করেনি। এমনকি উজান যে নিজে বারবার কল ব্যাক করেছে, মো তার একটা ফোনও ধরেনি। বাসায় এসেছেও তো অনেকক্ষণ হলো, অথচ মেয়েটা একবারের জন্য উজানের সামনে আসার প্রয়োজন মনে করেনি। রাত যত ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে লাগলো, উজানের বুকের ভেতরের শূন্যতা আর মোচড় তত তীব্র হয়ে উঠতে লাগলো।
বিয়ের পর থেকে আজ অবধি একটা রাত ওই পাগলি মেয়েটাকে নিজের বুক ছাড়া করে ঘুমিয়েছে বলে মনে পড়ে না উজানের। কিছুক্ষণ ছাদে গিয়ে একা একা অন্ধকারের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকলো উজান। তারপর আবার রুমে ফিরে সে উন্মাদের মতো এদিক ওদিক পায়চারি করলো, কিন্তু মন কোনোভাবেই শান্ত হতে চাইছে না। দেয়ালঘড়ির কাঁটায় তখন রাতের 12:30 বাজে, আর এক সেকেন্ডও ধৈর্য ধরা উজানের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। সে অবশেষে নিজের রুম ত্যাগ করলো। প্রথমে মনে করেছিল মৌ হয়তো আরিয়ানের রুমে, কিন্তু পরক্ষণেই মনে পড়লো আরিয়ান তো চট্টগ্রামে ঘুরতে গেছে। তারপর ইফাতের রুমের সামনে গিয়ে এক মুহূর্তের জন্য থামলো সে, কিন্তু ভেতর থেকে রুম বন্ধ। তাছাড়া মৌ তো আর অতটা অবুঝ নয় যে মাঝরাতে ওদের ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করবে। তাহলে বাকি থাকে একটা মাত্র রুম, তার মায়ের রুম। উজান দ্রুত পায়ে মা মৌসুমী চৌধুরীর রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় আলতো দুটি টোকা দিতেই ভেতর থেকে কর্কশ ও বিরক্ত কণ্ঠে মায়ের আওয়াজ ভেসে এলো। রাত বিরতে ডিস্টার্ব করছিস কেন? নিজের রুমে গিয়ে শান্তিতে ঘুমাতে পারিস না? দরজাটা সামান্য ফাঁক হতেই মৌসুমী চৌধুরী ছেলের দিকে চোখ রাঙিয়ে দাঁড়ালেন। উজান ভালো করে বুঝতে পারল ছেলের উপর মা কতটা চটে আছেন। উজান অসহায় ও নিচু স্বরে আর্জি জানালো, আম্মু, পিচ্চি কি এখানে এসেছে? ওকে নিজের কাছে নিয়ে যেতে এসেছি। ওকে নিয়েই চলে যাব, আর তোমাদের ডিস্টার্ব করব না, প্রমিস। মৌসুমী চৌধুরী হাত দুটো বুকের কাছে বেঁধে স্পষ্ট গলায় সাফ জানিয়ে দিলেন, আমার বৌমা তোর রুমে যাবে না, তুই নিজের রুমে গিয়ে শুয়ে পড়। উজান মায়ের এমন জবাবে মোটেই অবাক হলো না, বরং এক দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত আকুল গলায় আবার বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আম্মু। পিচ্চিকে ছাড়া আমার একটু ভালো লাগছে না, ঘুম আসছে না আমার। প্লিজ ওকে আমার কাছে দিয়ে দাও না। মৌসুমী চৌধুরী আগের মতোই রাগে গলায় প্রশ্ন ছুড়ে দিলেন, মেয়েকে সকালে বকার সময় মনে ছিল না যে তাকে ছাড়া তোর ভালো লাগে না? আম্মু প্লিজ একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি ওকে একটু বকেছিলাম তখন, কারণ আমার মাথায় রাগ চড়ে গিয়েছিল। আচ্ছা তুমি বলো আম্মু, আমি কি এমনি এমনি বকেছি? সারাদিন টোটো করে ঘুরে বেড়াই, পড়াশোনার করে না, 3টা সাবজেক্টে ডাব্বা মেরে ফেল করে বসে আছে। তুমি বুঝতে পারছো প্রিন্সিপাল স্যার কি ভাবছেন? তাছাড়া আমার মতো একজন প্রফেসরের ওয়াইফ হয়ে 3টা সাবজেক্টে ফেল করলে বাইরের লোকে কি বলবে বলো তো? কবে থেকে বাইরের লোকের ফালতু কথায় কান দেওয়া শুরু করলে উজান? কথাটা পেছন থেকে শোনায় উজান ঘুরে তাকালো। গেস্ট রুম থেকে ধীর পায়ে বেরিয়ে আসছিলেন আরিফুল চৌধুরী। তিনি সোজা এসে ছেলের মুখে মুখে গিয়ে দাঁড়ালেন। বাবার মুখের এমন ধারালো প্রশ্ন শুনে উজান গম্ভীর ও থামথামে গলায় বলল, ড্যাড, আমি লোকের কথায় কান দিচ্ছি না, তবে মেয়েটা পড়াশোনা পুরো চাঙ্গে তুলে রেখে এভাবে বেখেয়ালি হয়ে ঘুরবে, এটা অন্তত আমি মেনে নিতে পারছি না। আম্মু প্লিজ আমার পিচ্চির কাছে আমাকে যেতে দাও। উজান এবার আর দাঁড়িয়ে না থেকে সোজা মায়ের রুমের ভেতরে ঢুকে যেতে চাইল, কিন্তু মৌসুমী চৌধুরী একদম দরজার মাঝখানে দাঁড়িয়ে পথ আটকে দিলেন। উজান নিজের সমস্ত বিরক্তি চেপে রেখে আবারও অনুনয় করল, আম্মু আমি সত্যি এখন কোনো ঝগড়া করার মুডে নেই, আমি জাস্ট আমার বউকে নিয়েই চলে যাব। বললাম তো পাবি না তুই তোর বউকে। মৌসুমী চৌধুরী নাছুর বান্দা। উজান একেবারে হতাশ হয়ে পড়ল। একে তো মৌকে ওই সামান্য রেজাল্টের কারণে সকালে তীব্রভাবেই বকা দেওয়ার জন্য সারাদিন ধরে নিজের প্রতি এক অদ্ভুত ঘৃণা হচ্ছিল তার, আর এখন নিজের মাও তাকে মৌর কাছে যেতে দিচ্ছে না। উজান নিজের ভেতরের পুরুষালী জেদ আর অহংকার বিসর্জন দিয়ে আবেগপ্রবণ হয়ে কাতর কণ্ঠে শুধালো, আম্মু দাও না আমার বউটাকে আমার বুকে ফিরিয়ে, তাকে ছাড়া তোমার ছেলে যে অসম্পূর্ণ। মৌসুমী চৌধুরী চোখ রাঙিয়ে তীব্র মেজাজে প্রশ্ন ছুড়ে দিলেন, তুই যদি এতই অসম্পূর্ণ তবে মেয়েটাকে সকালে ওরকম বিহেভিয়ার করেছিলি কেন? কোথাও যেতে দেব না আমি আমার বৌমাকে। কিন্তু কে শুনে কার কথা? সে আলতো করে মৌসুমী চৌধুরীকে এক পাশে সরিয়ে দিয়ে হন হন করে রুমের ভেতরে ঢুকে পড়ল। বিছানার এক পাশে চুলগুলো এলোমেলো করে পরম শান্তিতে ঘুমিয়ে আছে তার পুতুলের মতো বউটা। চোখের কোণে এখনও কান্নার শুকিয়ে যাওয়া স্পষ্ট দাগ। উজান আর কারো বারণ বা নিষেধের তোয়াক্কা করলো না। সে সোজা বিছানার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো। পরম মমতায় ময়ূর গায়ের উপর ছড়িয়ে থাকা ওড়নাটা টেনে সুন্দর করে জড়িয়ে দিল। কপালের উপর জমে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল।
তারপর কোনো সুযোগ না দিয়েই এক ঝটকায় বাহু ধরে বেঁধে মুখে বিছানা থেকে সোজা নিজের চওড়া বুকে তুলে নিল। ওজা নিজের বউকে বুকের একদম গভীরের গহীনে লেপ্টে ধরে মায়ের রুমের দরজা অতিক্রম করতে করতে দাপুটে কণ্ঠে আওড়ালো, বউকে ছাড়া উজান চৌধুরী এক সেকেন্ডও শান্তিতে থাকতে পারবে না। আর তার বউকে সে কখন আদরে রাখবে আর কখন শাসন করবে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। এর জন্য অন্য কারো কাছ থেকে কোনো অ্যাডভাইস উজান চৌধুরী কোনো দিন নেবেও না, শুনবেও না। কথাটা বলেই আর এক মুহূর্ত থমকে না দাঁড়িয়ে গটগট করে কক্ষ ত্যাগ করলো উজান। ধূপধাপ পা ফেলে মৌকে নিজের রুমে নিয়ে এসে সাবধানে বিছানায় শুয়ে দিল। তারপর কোনো কথা না বলে সোজা ময়ূর গলার ভাঁজে মুখ গুজে দিল। ময়ূর ঘুমন্ত শরীরটা খানিকটা নড়ে চড়ে উঠল। উজান মাথা তুলে এক পলক তার মুখটা দেখল, তারপর আবারও তীব্র অনুশোচনায় গলার কাছে মুখ গুজে দিয়ে অসহায় স্বরে আওড়ালো, আই এম রিয়েলি সরি মাই লিটল পিচ্চি, আই এম রিয়েলি রিয়েলি সরি। আমি সত্যি তোমাকে এভাবে হার্ট করতে চাইনি জান। আমি জানতাম না আমার এই পিচ্চি বউটা ভেতরে ভেতরে এতটা কষ্ট পাবে। উজান নিজের সকালের ব্যাপারও আর কটুকাণ্ডের জন্য প্রচণ্ড অনুতপ্ত। সে নিচু হয়ে মুখ তুলে ময়ূর ফর্সা মুখের দিকে তাকিয়ে রইল, বরং ভালোবাসায় নিজের গালটা বউয়ের গালে ঘষে দিল। কিন্তু তার খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেয়ে ময়ূর গালে এক অদ্ভুত সুরসুরি লাগলো। এতে মৌ মনে মনে প্রচণ্ড বিরক্ত হলো। সে আসলে ঘুমাচ্ছে না, জেগে আছে, কিন্তু উজানের সাথে কথা না বলার জেদে চুপচাপ ঘুমিয়ে থাকার ভান করে আছে। কারণ উজানের সাথে কোনোভাবেই সে এখন কথা বলতে নারাজ। উজান হঠাৎ ময়ূর থুতনিতে আলতো করে ধরে ডাক দিল, পিচ্চি, এই পিচ্চি, প্লিজ একবার চোখ খোলো না। আমি সত্যি বলছি, লাইফে আর কোনো দিন তোমার সাথে এমন বিহেভ করব না। আমি তো জাস্ট রাগের মাথায় ওসব বাজে কথা বলে ফেলেছিলাম। কিন্তু তবু মৌ চোখ খুলল না। বার কয়েক টাকার পরেও যখন ওপাশ থেকে বিন্দুমাত্র রেসপন্স এলো না, তখন উজান আরো আদরে গলায় বলল, পিচ্চি, আমি খুব ভালো করে জানি তুমি জেগে আছো, আমার উপর অভিমান করে আছো, তাই না? সরি জান, আর কখনো এমনটা হবে না। এত ভালোবাসি তোমায়, একটু কি রাগ সামলাতে পারবে না আমার? আমি তো মারিনি তোমাকে। প্লিজ চোখ খোলো। তোমার এই নীরবতা আমি আর সহ্য করতে পারছি না। একটু কথা বলো আমার সাথে। তবু মৌ চুপ করে রইল, টুর শব্দ পর্যন্ত করলো না। এবার উজান নিজের সব ধৈর্য হারিয়ে ফেললো। সে আচমকায় ঝুঁকে সে ময়ূর থুতনিতে সজোরে নিজের দাঁত দিয়ে একটা কামড় বসালো। যন্ত্রণায় মৌর সাথে সাথে চোখ মুখ খিচে তড়পে উঠল। তা দেখে উজানের ঠোঁটে এক ফালি দুষ্টু মুচকি হাসি ফুটে উঠল। মৌ ততক্ষণে বিদ্যুৎ গতিতে বিছানায় উঠে বসলো, বাজ খায় মেজাজে ঝেঁজে উঠল। প্রবলেম কি আপনার? শান্তিতে একটু ঘুমোতে দেবেন না? আমি কি আপনাকে কোনো ডিস্টার্ব করছি? না তো। তবে কেন বারবার এমন করছেন? কথা বলো আমার সাথে। উজান একগুঁয়ে গলায় বলল, কেন কথা বলবো না আপনার সাথে? আমি কথা বললেই তো আপনার মেজাজ খারাপ হয়। আমি তো সবকিছু নিয়ে শুধু ফালতু মজা করি। 5 বছরের অবুঝ বাচ্চাদের মতো বিহেভ করি। অকারণে আপনার হাত কামড়ে দিই। আর সামান্য পরীক্ষার 5 নম্বরটুকুও তুলতে পারি না। 3 সাবজেক্টে ফেল মেরে বসে আছি। এমন একটা ঢঙ্গি মেয়ের সাথে কথা বলে আপনার কি লাভ শুনি? দরকার নেই আমার মতো ন্যাকামি করার, নির্লজ্জ আর বেহায়া মেয়ের সাথে কথা বলার। কথাগুলো এক নিঃশ্বাসে বলে মৌ আবারও রুষ্ট হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মৌয়ের এই বরফ শীতল ও আত্মসম্মানী ব্যবহারে উজান প্রচণ্ড অবাক হয়ে গেল। সে হাড়ে হাড়ে বুঝতে পারে মেহেরের সাথে তুলনা করে সকালে যে কটু কথাগুলো বলেছিল তাতে মেয়েটার মনের একদম গহীনে তীব্র আঘাত লেগেছে। সে একদম নিচু ও কাতর স্বরে আওড়ালো, পিচ্চি, সরি। মৌ উজানের দিকে এক পলক শীতল চোখে তাকালো, তারপর নিজেই বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি কেন সরি বলবেন প্রফেসর সাহেব? সরি তো আমার বলা উচিত। দেশে বিদেশে এত নামকরা এক সাকসেসফুল প্রফেসর আপনি, আর আপনার নিজের বউ 3 সাবজেক্টে ফেল করে। সত্যি তো এটা আপনার জন্য চরম লজ্জার বিষয়। যেখানে মেহের এত ভালো নম্বর নিয়ে পাশ করলো সেখানে আমি ফেল করেছি। এটা আপনার ইমেজের জন্য সত্যি জঘন্য। আর কখনো আমার জন্য আপনাকে সমাজে বা ভার্সিটিতে লজ্জা পেতে হবে না। আমি নিজে পড়াশোনা করব, অনেক অনেক পড়ব, মেহেরের চেয়েও বেশি মন দিয়ে পড়ব। কাল থেকে ফোন ছুব না।
একটু আড্ডা দেব না, আর টই টই করে ঘুরে বেড়াবো না। কাল থেকে আমি মেহেরের কাছেও আর যাব না। এই রুমে একলা বসে বসে সারাদিন শুধু পড়াশোনাই করব। আপনাকে বা অন্য কাউকে আর কখনো ডিস্টার্ব করব না। কথাগুলো বলার সময় মোয়ের দুই চোখের কোণ বেয়ে অঝোর ধারায় তপ্ত অশ্রু গাল বেয়ে ঘুরে পড়তে লাগলো। উজান ফ্যাকাশে ও অসহায় দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রইল। সত্যি মেয়েটাকে সে সকালে একটু বেশি কড়া কথা বলে ফেলেছে। উজান রুমের চারপাশে নজর বোলালো। বিছানা থেকে শুরু করে পুরো রুম আজ একদম নিখুঁতভাবেই গোছানো, কোথাও একটু এলোমেলো ছিটিয়ে নেই। নিশ্চয়ই আজ সারাদিন মৌ একা এসব গুছিয়েছে। পড়ার টেবিলটাও সুন্দর করে সাজানো, এমনকি এর আগে উজান তাকে প্র্যাকটিস করতে যেসব ম্যাথ দিয়েছিল তার সবকটাই মৌ একা একা সলভ করে রেখেছে, যা বাসায় ফিরে উজান অলরেডি দেখেছে। কিন্তু উজানের জন্য নিজেকে এতটা পাল্টে ফেলা মুখে উজানের একদম পছন্দ হচ্ছে না। আগের সে চঞ্চল দুষ্টু আর পাগলি মৌই উজানের কাছে সবচেয়ে বেশি প্রিয়। পিচি, আই এম রিয়েলি সরি। আমি সত্যি ইচ্ছে করে তোমাকে ওসব বলিনি। আপনার কি কিছু লাগবে? যদি না লাগে তবে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। উজান এবার সম্পূর্ণ ধৈর্য হারিয়ে ফেলল। সে এক ছটকায় মুখে টেনে সোজা করে বসালো। মৌয়ের জল ভেজা মুখটা দুই হাতের তালুতে ধরে নিজের একদম মুখোমুখি এনে চরম কাতর কণ্ঠে বলল, সরি বললাম তো জান, তবু এত অভিমান করে থাকবে আমার ওপর? সত্যি তোমায় আঘাত দিতে চাইনি, কিন্তু সকালে রেজাল্টের সাথে শিরিন বাজেভাবে ব্যঙ্গ করে মেসেজ করেছিল, তাই রাগের উপর আমি নিজের মেজাজটাই কন্ট্রোল করতে পারিনি। আমি আপনার কাছে কোনো কৈফিয়ত চাইনি যে কেন আপনি আমাকে বকেছিলেন। আমি ভুল করলে আপনি নিশ্চয়ই শাসন করবেন, এর জন্য ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে আবার আপনাকে কলেজে যেতে হবে। আমি আর চাই না আমার ফালতু ভুলের জন্য আপনাকে কেউ কোনোদিন ছোট করুক। সামনে আপনাকে আমার জন্য ছোট হতে হবে না। মুহূর্তের মধ্যে উজান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক ছটকায় মুখে টেনে এনে নিজের চড়া বুকের একদম গভীরে লেপটে জড়িয়ে ধরল। মৌয়ের চোখের জল নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দিয়ে পরম আকুলতায় বলে উঠল, লাগবে না, আমার জন্য তোমাকে বিন্দুমাত্র পাল্টাতে হবে না পিচ্ছি। এই যেমন আছো তুমি, ঠিক এই পাগলিটাই যে আমার ভীষণ ভীষণ প্রিয়। প্রমিস করছি আর কোনোদিন তোমার সাথে এমন বিহেভ করব না। তবু প্লিজ এভাবে কথা বলো না আমার সাথে, আমি সহ্য করতে পারছি না। তোমার ইচ্ছে না হলে কাল থেকে আর কোনো পড়াশোনারই দরকার নেই। আমি কিচ্ছু বলবো না, জোর করবো না। পড়াশোনা করতেই হবে এমন কোনো বাধ্যকতার নিয়ম তো দুনিয়ার কেউ দেয়নি। তবু প্লিজ আমার লক্ষ্মী বউটা একটু স্বাভাবিকভাবে কথা বলো আমার সাথে। তোমার এই দূরত্ব সহ্য করতে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি যদি আগে থেকে জানতাম তুমি এতটা হার্ট হবে, তবে জীবনেও কখনো ওভাবে বকা দিতাম না। সত্যি আমি কষ্ট পাইনি, আপনি বিচলিত হবেন না। ঘুম পাচ্ছে আমার। মুখ খুব স্বাভাবিক শোনানোর চেষ্টা করে মুখ ফিরে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু উজান তার এমন কৃত্রিম দূরত্ব মেনে নিতে পারল না। সে আলতো করে ময়ের নরম গাল দুটো আবার নিজের দুই হাতের তালুতে আঁকড়ে ধরলো। পিচি, তুমি কেন বুঝতে পারছো না যে তোমার এই অস্বাভাবিক নীরবতা আমি সহ্য করতে পারছি না? সত্যি বলছি, এতে আমার বুকটা ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। আচ্ছা, কান ধরে উঠবস করব? ওকে, সেটাই করছি। কথাটা বলেই উজান সত্যি সত্যি দাঁড়িয়ে পড়তে চাইলো, কিন্তু মৌ তাকে আর সরতে দিল না। সে এক ছটকায় উজানের শক্ত বুকটা দুই বাহু দিয়ে জাপটি ধরে অঝোর ধারায় হু হু করে কেঁদে উঠল। উজান এক লহমায় স্থির হয়ে গেল। অত্যন্ত মমতায় মৌয়ের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মৌ কাঁপা কাঁপা রুদ্ধ কণ্ঠে কান্না ভেজা স্বরে বলে উঠল, আমি সত্যি আপনার কথায় কষ্ট পাইনি, কিন্তু আমাকে মেহুর সাথে তুলনা করায় আমার ভীষণ খারাপ লেগেছে। আচ্ছা আপনি বলুন, একজন মানুষ কি কখনো অন্য আরেকজনের মতো হুবহু হতে পারে? মেহুর মতো পারফেক্ট, আর আমি আমার মতো। আমি কিভাবে ওর মতো হব বলুন? আমার পড়াশোনা করতে ভালো লাগে না, তাই আমি পড়ি না। তার মানে এই নয় যে আমি পড়া পারি না। ছোটবেলায় বাড়ির সবাই আমাকে না পড়ার জন্য বকা দিত, কিন্তু আব্বু সবসময় বলতেন খেলায় যেমন হার জিত থাকে, পড়াশোনায়ও তেমন সাফল্য ব্যর্থতা থাকে। তাছাড়া ওই শিরিন ম্যাম আজ ফোন করে আমাকে অনেক বাজে বাজে কথা বলেছেন। উনি বলেছেন আমার দ্বারা নাকি জীবনে কিচ্ছু হওয়া সম্ভব নয়, আমি নাকি উজান চৌধুরীর মতো প্রফেসরের পাশে একদম অযোগ্য। ওনার মতো নাকি একজন পারফেক্ট মেয়ে আপনার সাথে মানাই, আর আপনি নাকি আমাকে একটু ভালোবাসেন না। আচ্ছা উনি আমাকে এত বাজে কথা কেন বলবেন?
আমি তো ওনাকে সবসময় যথেষ্ট সম্মান করি। আমি কি কখনো ওনাকে খোঁচা দিয়ে বলেছি যে তিনি নিজের ভালোবাসার মানুষকে ফেলে রেখে তার বেস্ট ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন, আবার তাকে ডিভোর্স দিয়ে আগের জনের কাছে ফিরে আসতে চাই, রাতে অন্যান্য ছেলেদের সাথে ক্লাবে গিয়ে পার্টি করেন? আমি তো ওসব নোংরা কথা ওনাকে বলিনি। তবে সামান্য ফেল করার জন্য আমাকে এসব শুনতে হবে কেন? কে হয় উনি আমার? আমার কি শাসন করার মানুষ নেই? উনি কেন এসব বাজে কথা বলবেন? কথাগুলো শোনা মাত্রই ও যেন একদম স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখের রক্তবর্ণ রূপ হলো। অতিরিক্ত ক্ষোভে তার হাতের শিরা উপশিরাগুলো ফুলে ফেপে উঠল। শিরিন পরীক্ষা নম্বর দেওয়ার সময় মোকে ব্যঙ্গ করেছিল, আর এখন ডিরেক্ট মোকে ফোন করে এভাবে মেন্টালি হ্যারাস করেছে। ওজনের ধৈর্য শক্তির বাদ এবার সত্যি চুরমার হয়ে গেল। সে মোকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তড়িৎ গতিতে উঠে রুমের বাইরে যেতে চাইল। মোর সাথে সাথে ভয় পেয়ে ওজনকে শক্ত করে ধরে ফেলল। কোথায় যাচ্ছেন আপনি এই মাঝরাতে? ওই বেয়াদব মহিলাকে আজ হাড়ে হাড়ে বোঝাতে। উজান চৌধুরীর ওয়াইফের সাথে বেয়াদবি করার পরিণতি কি হতে পারে? হুজান হুঙ্কার দিয়ে উঠল, কিন্তু মো তাকে বিন্দুমাত্র সামনে এগোতে দিল না। দুই হাতে উজানের চওড়া হাত আঁকড়ে ধরে থেকে শান্ত গলায় বলল, লাগবে না আপনার অহেতুক ঝামেলা করতে। আজ ওনার বলার দিন ছিল, তাই বলেছেন। আপনাদেরও একদিন সময় আসবে, কথা দিচ্ছি। এরপর থেকে খুব ভালো করে মন দিয়ে পড়ব, আপনার কোনো কথার অবাধ্য হব না। শাশুড়ি আম্মা আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন যে কারোর জন্য নয়, বরং নিজের আত্মসম্মানের জন্য পড়াশোনা করা উচিত। পড়াশোনা নিয়ে আমি আর একটুও বাদরামি করব না, প্রমিস। মোয়ের এমন আকস্মিক পরিবর্তন দেখে উজান না হেসে পারল না। তবে একই সাথে নিজের উপর প্রচণ্ড অনুশোচনা হলো তার। সে যদি সকালে এত চিল্লাচিল্লি না করে মুখে এভাবে ভালোবেসে প্রথম থেকেই বুঝিয়ে বলতো, তবে তো এত কিছু সৃষ্টি হতো না। উজান নিচু হয়ে মোয়ের কপালে এক দীর্ঘ গাঢ় ভালোবাসার পরশ রেখে দিয়ে ফিসফিস করে শুধালো। খেয়েছিলে কিছু রাতে? মো কোনো উত্তর দিল না, একদম চুপ করে রইল। তার এই অর্থপূর্ণ নীরবতা দেখে ওজানের আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা অভিমান করে না খেয়ে বসে আছে। সে তোরে ঘুরে করে আবারও জিজ্ঞেস করলো, দুপুরেও খাওনি তাই না? এবারও মো নিচু মাথায় নীরব রইল। ওজান চরম হতাশ ও বিষণ্ণ হয়ে পড়ল। মেয়েটা সারাটা দিন না খেয়ে পেটে খিদে নিয়ে রয়েছে, আর সে কিনা একা খেয়েছে। ওজান এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জাস্ট ওয়েট জান, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মো বারণ করা সত্ত্বেও উজান সোজা নিচতলার কিচেন রুমে চলে গেল। কিচেন রুমে গিয়ে খুঁজে খুঁজে মোয়ের পছন্দের কোনো খাবার খুঁজে পেল না। আজ রাতে বাড়িতে রুই মাছের ঝোল রান্না করা হয়েছিল, অথচ এই মাছ মো চোখেও দেখতে পারে না। উজান তাড়াহুড়ো করে ফ্রিজ খুলে দেখলো ভেতরে ফ্রেশ চিকেন রয়েছে। সে সেখান থেকে দুইজনের জন্য বেশ কিছু পিস বের করে নিল। তারপর উপরের ক্যাবিনেট খুঁজে চাল ডাল থেকে পোলাওয়ের চাল বের করলো। সমস্যা হলো, জীবনে কোনোদিন সে কিচেন রুমের হাঁড়িতে হাত দেয়নি, আর এই গভীর রাতে সে রান্না করবে। উজান পকেট থেকে নিজের ফোনটা বের করে ইউটিউবে সার্চ দিল। তারপর ভিডিও দেখে দেখে সকল মশলা আন্দাজ করে দিল। পেঁয়াজ কাটতে গিয়ে কেটে কেটে তার চোখের জল, নাক এক হয়ে লালচে ফোলা রূপ ধারণ করলো। আয়নায় নিজের সেই করুণ দশা দেখে উজান নিজেই এক ফালি হেসে ফেলল। গ্যাসে আগুন জ্বালাতেও না পেরে আবারও ইউটিউবে টিউটোরিয়াল দেখে ফায়ার অন করলো। জীবনে কোনোদিন যে পুরুষ কিচেন রুমের ছায়াও মারায়নি, আজ নিজের প্রিয় ওয়াইফের পেটের খিদের কথা ভেবে সেই উজান চৌধুরী টানা 2 ঘন্টা ধরে পুরো কিচেন রুম রণক্ষেত্র বানিয়ে ফেলে শেষমেশ চিকেন আর গরম পোলাও রান্না শেষ করলো। পুরো কিচেন রুমের অবস্থা এখন এমন থমথমে যে সকালে যে কোনো লোক দেখলে হার্ট অ্যাটাক করবে, কিন্তু উজানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে অতি যত্নে একটা প্লেটে ধোয়া ওঠা গরম পোলাও আর চিকেন নিয়ে সোজা দোতলায় নিজের রুমে ফিরে এলো। রুমের ভেতরে মৌ বিছানায় শুয়ে শুয়ে অপেক্ষা করছিল। এতক্ষণ না খেয়ে থাকায় ভীষণ ক্লান্ত লাগছিল তার, কিন্তু উজানকে প্লেট হাতে রুমে ঢুকতে দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। তার চেয়েও বেশি অবাক হলো থালায় ধোয়া ওঠা গরম চিকেন পোলাও দেখে। উজানের সে নিঃশব্দে ময়ের পাশে বিছানায় বসে এক লোকমা গরম পোলাও আর মাংস মেখে ময়ের মুখের সামনে তুলে ধরল।
এত অবাক হওয়ার পরেও প্রচণ্ড ক্ষুধা থাকায় মৌ আর কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। চুপচাপ লুকমাটা মুখে পুরে নিল। কয়েক লোকমা পেটে যেতেই উজান বেশ উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, টেস্ট কেমন হয়েছে পিচ্ছি? মৌ একদম আনন্দিত হয়ে বলে উঠল, অনেক মজা হয়েছে। কিন্তু এটা কে রান্না করলো? মেহু তো সন্ধ্যায় বলেছিল আজ রুই মাছ রান্না হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। উজান এক ভ্রু চালো। সত্যি অনেক অনেক টেস্ট হয়েছে, কিন্তু কে রান্না করেছে বলবেন তো? উজান ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে আনন্দে আওড়ালো, প্রফেসর উজান চৌধুরী আজ তার প্রিয় ওয়াইফের জন্য লাইফে ফার্স্ট টাইম নিজ হাতে রান্না করে নিয়ে এলো, স্পেশালি আপনার জন্য ম্যাডাম। মতো কথাটা শুনে একেবারে আকাশ থেকে পড়ল। বিশ্বাসই করতে পারছিল না যে এই হাই প্রোফাইল প্রফেসর তার জন্য রান্নাঘরে গিয়ে রান্না করেছে। উজান কৌতূহলী হয়ে সে নিজেই প্লেট থেকে এক লোকমা মুখে দিল। মো যতটা বাড়িয়ে বলল, রান্না ততটা সুস্বাদু হয়নি, তবে একদম ফেলে দেওয়ার মতো নয়, কোনো মতে চালিয়ে নেওয়ার মতো। সে খানিকটা অভিমানের সুরে বলল, পিচ্ছি মিথ্যে বললে কেন? অতটাও তো টেস্ট হয়নি। ততক্ষণে মোর নজর গেল উজানের হাতের তালুর উপরের এক পাশে, যেখানে আগুনের তাপে হালকা ছ্যাঁকা লেগে লাল হয়ে আছে। মুখ পরম ভালোবাসায় উজানের সেই লালচে স্থানে নিজের ঠোঁট ছুঁয়ে একটা মিষ্টি চুমু খেলো। পরম মমতায় মৃদুস্বরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।